আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। খারাপ সময় চলছে সারা দেশে, করোনা ভাইরাসের খুবই মর্মান্তিক অবস্থা, এবং সেক্ষেত্রে আমাদের রাজশাহী রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে এবং বেশ কয়েক মাস থেকেই আমরা একটা রেড সিগন্যালের মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য বন্ধ, সকল কিছুতেই যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছে, যার কারণে স্বাভাবিকভাবে জীবনযাপন এখনও চলছে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও পর্যন্ত সুস্থ আছি। দোয়া চাই এবং দোয়া করি সকলকে আল্লাহ যেন সুস্থ রাখে। এই মুহূর্তে আমরা স্যামসাংয়ের একটি ফোন রিপেয়ার করব। তো স্যামসাংয়ের J26 এই ফোনটি রিপেয়ার করার জন্য আমাদের যেসব বিষয় লক্ষণীয় সে বিষয়গুলো আমরা এই মুহূর্তে দেখে নেব। ফোনটির সমস্যা হচ্ছে যে ফোনটা যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করছি এবং আমরা পাওয়ার বাটন চাপ দিচ্ছি, তখন আমাদের ফোনে রিডিং টানছে হচ্ছে 10, 11, 12, 13 এরকম পর্যন্ত রিডিং টানে, এবং এই রিডিংটা স্বাভাবিক। আমরা যারা হার্ডওয়্যারের কাজ করি, আমাদের প্রত্যেকটা ফোনের পাওয়ার আইসির কতটুকু রিডিং হওয়া উচিত আর কতটুকু রিডিং আপ হয়ে গেলে আমাদের সিপিইউ এর কাছে হ্যান্ডওভার করা হয়, সিপিইউ এর হাতে ছেড়ে দেওয়া হয় তার পাওয়ারটা, এবং কতটুকু পাওয়ার আপ হলে তখন সিপিইউ আবার ইউএসএ থেকে কমান্ড নেয়, এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকেছি। এটা হচ্ছে J210F এর ডায়াগ্রাম নয়, বরং এটা হচ্ছে একটা পাওয়ার ম্যানেজমেন্টের ছোট্ট একটা থিওরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং ফোনগুলো, স্মার্টফোনগুলোতে আমাদের ভ্যারাইটিস ডায়াগ্রামের সমন্বয়ে এবং এক একটা সেট এক এক রকম থিওরি অনুযায়ী কাজ করে, যার কারণে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে কখনও আমাদের ভোল্ট ইনপুট হচ্ছে এবং আউটপুটের ক্ষেত্রে আউটপুটের ওয়েসগুলো কখনো 2, 3 অথবা একাধিক লাইন হতে পারে। তো আমাদের ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজগুলো সঠিক আছে কি না এই বিষয়গুলো দেখা, এবং এক একটা আইসির এক এক রকম কার্যক্রম আছে। যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ে পাওয়ার প্রেস করি অথবা ব্যাটারি লাগিয়ে ফোন পাওয়ার প্রেস করি, তখন নির্দিষ্ট একটা রিডিং পাওয়ার সাপ্লাই পর্যন্ত এগিয়ে দেওয়া হয় পাওয়ার ম্যানেজমেন্ট থেকে, এবং তার পরবর্তীতে ওই নির্দিষ্ট মার্জিন যখন ক্রস করে তখন পরবর্তী সেকশনের উপরে হ্যান্ডওভার হয়ে যায় এটা। তো আমরা যাই হোক, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। এখন আমরা দেখি যে একটা ফোন যখন ডেড থাকে তখন আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষণীয়। আর আমরা আজকে যে ফোনটা আপনার রিপেয়ার করছি, এই ধরনের ফোন আপনাদের কাছে প্রায় সময় আসবে যখন দেখবেন যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে একটা ফোন অন হয় না, বরং 7 রিডিং এসে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। পাওয়ার বাটন ছেড়ে দিচ্ছি, তারপরেও কিন্তু রিডিংটা লেস হচ্ছে না, নামছে না এবং সামনেও যাচ্ছে না, নির্দিষ্ট একটি জায়গায় হ্যাঙ্গিং হয়ে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে কোনো ফোন দেখা যায় যে 3 রিডিং, কোনোটা 5, কোনোটা 7, কখনো 10, 12, 15 এরকম নির্দিষ্ট একটা রিডিং আসার পরে দাঁড়িয়ে থেকে যাচ্ছে। আর আমরা অনেক সময় অনেক টেকনিশিয়ানরা বলছি যেটা ইউএসএ প্রবলেম, এটা পাওয়ার আইসি প্রবলেম, এটা হচ্ছে আমাদের সিপিইউ প্রবলেম, এই কথাগুলোই সবসময় বলে থাকি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রগুলো ভিন্ন, যার কারণে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এবং এই হ্যাঙ্গিং সমস্যাগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। তবে আমরা যে 210-এর ক্ষেত্রে ওটা একটু ভিন্ন ছিল, এখানে আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে সেরকম কোনো হিসাব ছিল না। সবচাইতে বেশি যে বিষয়গুলো আমাদের লক্ষণীয় সেটা আমি এই মুহূর্তে আমরা এই বেসিকটা নেওয়ার পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের PM পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, এবং পাওয়ার ম্যানেজমেন্ট আইসির সঙ্গে আমি কয়েকটা পরিবাহী ওয়েজ আমি আঁকিয়ে রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ওয়ে বের হয়েছে, যার সঙ্গে আমরা এখানে একটা প্যারালেল ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, যার এক সাইডে গ্রাউন্ড আছে, এক সাইডে পজিটিভ আছে, এবং আমরা এই ওয়েজের সঙ্গে একটা রেজিস্ট্যান্স রেখেছি। আর এখান থেকে দেখুন যে আমরা এখানে ব্যাটারি কানেক্টর VBAT, এই ব্যাটারি কানেক্টরের সঙ্গে আমরা একটি পরিবাহী এঁকেছি যে ব্যাটারি কানেক্টর থেকে সরাসরি ভোল্টেজটা আমাদের PM আইসিতে চলে যাচ্ছে। কিছু ফোন আছে যেগুলো হচ্ছে OVP আইসি মাধ্যমে মোবাইল ফোনের বিভিন্ন সেক্টরে ভোল্টেজগুলোকে ট্রান্সফার করা হয়। তো OVP যখন থাকে তখন কিন্তু ফোনের কিছু সেকশন আছে যেগুলো ফুল শর্ট হয়ে গেলেও আমাদের ব্যাটারি কানেক্টরে এগুলো কিন্তু শো অফ করবে না। ব্যাটারি কানেক্টরের মাধ্যমে আমরা কোনো ধরনের ইস্যু পাবো না, কিন্তু ফোনগুলো ডেড হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়েও
আমি বিগত দিনে বেশ কিছু কথা বলেছি, আগামী দিনেও কিছু ভিডিও আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টর থেকে একটা পরিবাহী ছিল, যেটা এখান থেকে আমাদের ভোল্টেজ থাকে, ব্যাটারি কানেক্টর থেকে ভোল্টেজ প্রায় 4 পয়েন্টের মতো ভোল্টেজ যায়, 3.7, 8 অথবা 4 পয়েন্ট। তো 4 পয়েন্ট ভোল্টেজ যখন যাচ্ছে তখন এখানে একটা বড় ক্যাপাসিটার ফিল্টারিংয়ের জন্য অবশ্যই থাকবে, এটাও কিন্তু প্যারালাল সিস্টেমে থাকবে। তো আমরা এখানে ক্যাপাসিটার পাচ্ছি, তারপরে একটা রেজিস্টার, তারপরে আমাদের পিএমআইসিতে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ক্যাপাসিটার, একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, এখানে হতে পারে আরও একাধিক কম্পোনেন্ট থাকতে পারে। তো আমরা এখান থেকে যখন আমরা ট্রান্সফার করলাম, এখানে ভোল্টেজটা নিল, এখান থেকে আবার বিভিন্ন সেকশনে আমাদের ভোল্টেজটাকে ট্রান্সফার করছে। এবার দেখুন যে আমরা এখানে একটা পাওয়ার কির ওয়েজ দেখেছি, এটা হচ্ছে আমাদের পাওয়ার কি। এই পাওয়ার কি থেকেই আমরা পাওয়ার কি ওয়ার্কিংয়ের জন্য দুইটা ওয়েস এখানে আমরা পেয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভ লাইনে আমাদের পাওয়ার কি থেকে লাইন বের হওয়ার পরেই সাধারণত আমাদের একটা রেজিস্টার ব্যবহার করা থাকে, একটা ক্যাপাসিটার ব্যবহার থাকে, এবং এই ওয়েজে কখনো আবার একটা ইন্ডাক্টরও ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্যাপাসিটার আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যদি আমাদের কোনো ফোন আমাদের কোনো একটা নির্দিষ্ট রিডিং আসার পরে দাঁড়িয়ে থেকে যায়, তখন আমাদেরকে এটা ভাবার অবকাশ নেই যে আমাদের পাওয়ার আই শিখেছে, আমাদের সিএমএম শিখেছে। হতেও পারে যে আপনার এখানে যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা লিকেজ হয়ে গেছে, আর এই ক্যাপাসিটার লিকেজ হয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে হ্যাঙ্গিং হয়ে যায়। তার মানে এখানে ঘটনা হচ্ছে কি, যে বর্তমান সময়ে করোনা ভাইরাস একজনের থেকে আরেকজন ছড়াচ্ছে, আরেকজন থেকে আরেকজন ছড়াচ্ছে। তো মোবাইল ফোনে যখন কম্পোনেন্টগুলো ড্যামেজ হয়, তখন এই কম্পোনেন্টটা ক্যাপাসিটার হতে পারে, কিন্তু এই ক্যাপাসিটারের ওয়েজ দিয়ে যখন পাওয়ার ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি একটা পরিবাহী রয়েছে, তখন এই ক্যাপাসিটার ড্যামেজে থাকলে পুরো পাওয়ার সেকশনটাকে আপনার ক্ষতিগ্রস্ত অথবা অকেজো করে রেখে দেওয়ার মতো তার ক্ষমতা রয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে অনেক ফোন স্টিল নাও আপনার 3 রিডিং টেনে দাঁড়িয়ে আছে, সামনেও যায় না, পিছনেও আসে না। এই রিডিংগুলোকে আমরা 1% শর্ট বলি, 2% শর্ট বলি, এবং বিভিন্ন পার্সেন্টেজ শর্ট আমরা বলে থাকি। কিন্তু এই শর্টিংয়ের জন্য আমরা সবসময় কেন আমাদের পাওয়ার আইসিকে দায়ী করি, সবসময় কেন আমাদের ইএমএমসিকে দায়ী করি? আমাদের এই ক্ষেত্রে একটা রেজিস্টারও দায়ী হতে পারে, যেটা হচ্ছে আমি নিজে পরীক্ষিত এবং শত শত সেট এভাবে ঠিক করা সম্ভব হয়েছে। যার কারণে আমাদের মোবাইল ফোনের কম্পোনেন্টগুলোর সাধারণ যে বেসিক নলেজ আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আর আমরা মনে করি যে বেসিক আর অ্যাডভান্স লেভেল আলাদা, এটা সঠিক নয়, বরং বেসিকটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল। বেসিককে যখন আমরা ফলো করব, তখনই অ্যাডভান্স লেভেল আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় ছিল একটা রেজিস্টার, একটা হচ্ছে ক্যাপাসিটার, একটা ইন্ডাক্টর। এই ওয়েজের সব কম্পোনেন্টগুলো কী মানের থাকে, আর এই মানগুলো ঠিক আছে কিনা, কোনোটা লিকেজ আছে কিনা, কোনোটা হাফ শর্ট আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। এবার আসি আমরা যে 210 যে 210 এর ক্ষেত্রে কি বিষয়, যে 210-এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষণীয়, ফার্স্ট টাইম আমরা দেখব হচ্ছে আমাদের ব্যাটারি কতটুকু চার্জ আছে। যদি আমাদের ফোনের ব্যাটারি চার্জ থেকে থাকে 3.8 কিন্তু ফোনটা অন হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেক করতে হবে যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা কত দূর ওঠে। আর যখন আমাদের ব্যাটারিতে ভোল্টেজ দেখা যাচ্ছে 3.5-এর নিচে রয়েছে, তাহলে আমাদের ব্যাটারি ভোল্টেজটা আপ টু ডেট করতে হবে। এবং পাওয়ার সাপ্লাই যদি আমরা চেক করি, তাহলে পাওয়ার সাপ্লাই অবশ্যই 5 অ্যাম্পিয়ারের উপরে পাওয়ার সাপ্লাই হতে হবে, তাছাড়া আমরা রিডিংগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। যখন আমাদের ব্যাটারির ভোল্টেজটা ঠিক থাকবে, তখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের পাওয়ার কিতে কত ভোল্টেজ আসছে। তো এক্ষেত্রে আমাদের যে 210-এর ক্ষেত্রে আমাদের এখানে 1.8 ভোল্টের প্রয়োজন ছিল আমাদের পাওয়ার কি ওএসের সঙ্গে। এবং এই ওএসটা যদি ঠিক থাকে, এই ওএসের কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। এরপরে আমাদের যে 210F আমাদের যে ক্রিস্টাল অসিলেটর আছে, এই অসিলেটর থেকে কিন্তু আমাদের এই ফোনটা ডেড হতে পারে কম্পন সমস্যার কারণে। এরপরে আমাদের পাওয়ার আইসি দায়ী হতে পারে, এবং পাওয়ার আইসির সঙ্গে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলোও দায়ী হতে পারে। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনগুলো ফ্ল্যাশ করতে গিয়ে আমাদের টেকনিশিয়ানরা ফ্ল্যাশ করতে গিয়ে ফোনটা ডেড হয়ে গেছে, এবং ভুলভাল বুঝিয়ে আমাদের টেকনিশিয়ানরা আমাদের কাস্টমারদেরকে ফেরত দিচ্ছে। এবং কাস্টমাররা যখন চলে আসছে অন্য কোনো দোকানে, তখন তাদের কাছে কোনো তথ্য থাকছে না। তথ্য না থাকার কারণে এই টেকনিশিয়ানরা আবার এই ফোনগুলোকে হার্ডওয়্যারের প্রবলেম মনে করে। এরপরে যখন হার্ডওয়্যারের কাজ করতে যাই, দেখা গেছে আমাদের পার্টিশন ব্রেক হয়ে গেছে, আর আমরা হার্ডওয়্যারের কাজ করছি, তখন দেখা যায় যে সেটগুলো আজীবনের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে।
যার কারণে আমাদের কাস্টমারের কাছে আগে তথ্যগুলো জেনে নেওয়া যে এই ফোনটা ডেড হয়েছে কিভাবে বা কোথায় দেখাইয়েছিলেন কি না। এবং আমি অনেক ক্ষেত্রেই করে থাকি, যদি কোথাও দেখিয়ে থাকে সেই টেকনিশিয়ানের সঙ্গে আমি ফোনে আলাপ করি যে ভাই আপনার ফোনটা কী সমস্যা ছিল, কিভাবে ডেড হয়েছে, আমাকে একটু তথ্য দিলে কাজটা সহজ হবে। এই হচ্ছে বিষয়। আর আমরা ডায়াগ্রামগুলো ফলো করব, আর আমাদের যেগুলো কম্পোনেন্টের হিস্টোরি আছে, বেসিক আছে, এগুলো ফলো করে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা আসুন এই মুহূর্তে আমি দেখে নিই যে আমাদের J26 কীভাবে কাজটি হচ্ছে, এবং এখানে ইনপুট আউটপুটগুলো যদি ঠিক থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এটা নর্মাল একটা ট্রিটমেন্টে ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমাদের ফোনটি এখন রিপেয়ার করব। আমরা প্রথমে কম্পোনেন্টগুলো চেক করেছি, আমাদের পাওয়ার সেকশনের সঙ্গে সম্পৃক্ত যত কম্পোনেন্ট আছে সকল কিছু চেক করেছি, কোনো জায়গায় কোনো ট্রাবল আছে কি না দেখার জন্য। তো কোনো কম্পোনেন্ট আমরা লিকেজ পাইনি সাধারণত। আর আমরা আইসির যেসব ইনপুট আউটপুট আছে সেই আউটপুট ইনপুটগুলোকেও একটু চেকিং করে দেখার ব্যাপার আছে, আমরা এগুলো চেকিং করব। ফার্স্ট টাইম দেখে নিই যে আমাদের ব্যাটারি কানেক্টারে কোনো শর্টিং ইস্যু আছে কি না, যেহেতু আমাদের এটাতে ওভার ভোল্টেজ প্রোটেকশন নাই, যার কারণে আমাদের এখানে ব্যাটারি কানেক্টারে শর্ট দেখাবে যদি পাওয়ার সেকশনে কোনো ধরনের শর্টিং ইস্যু থেকে থাকে। তো আমরা প্রথমে পাওয়ার সাপ্লাই দেখব, আমাদের রিডিংটা কতটুকু আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করি। পাওয়ার সাপ্লাই আমাদের ভোল্টেজ আছে 4.2। পাওয়ার বাটন প্রেস। দেখুন আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের রিডিংটা টেনে মোটামুটি 13-এ এসে দাঁড়িয়ে আছে, 13, 14। এই মুহূর্তে আমরা ফোনটাকে চেকিং করব, পাওয়ার সেকশনে যেসব কম্পোনেন্ট আছে এগুলো নিয়ে হট টেস্টিং করে আমাদের ইনপুট আউটপুটগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। চেকিং ইস্যু নিয়ে আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি, আবারও সামনের দিনে ইনশাল্লাহ এই ধরনের কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের টেকনিশিয়ানদের এই পাওয়ার সেকশনের কাজগুলো সহজ হয়। এখানে আমাদের পাওয়ার আইসির পাশে যেসব কম্পোনেন্টগুলো আছে, বিশেষ করে আমাদের ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর, এগুলোর মধ্যে আমাদের ইনপুট আউটপুট থেকে থাকে, যেটা আমি একটু শর্টলি চেক করব। যদি বা এই সেটের ক্ষেত্রে এটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না, আমাদের এই সেটে সাধারণত এখানে আমরা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দেখছি 4.2। এই ফোনগুলো সাধারণত দেখা যায় যে আমাদের ক্রিস্টাল, পাওয়ার আইসি এবং আমাদের সিপিইউ এগুলো থেকে সমস্যা হয়। চার্জিং সেকশন থেকে আমাদের ফোন ডেডিংয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। 1.2 ভোল্ট। আমাদের মেন পরিবাহী যেটা আছে সেগুলোকে একটু চেক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজটা ঠিক থাকে না, আর আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে ট্রাই করতে থাকি। আমাদের পাওয়ার কির যে ওয়েজটা আছে ওয়েজটাও কিন্তু আমরা চেক করে নিয়েছি অলরেডি, এবং পাওয়ার কির ওয়েজে আমাদের ভোল্টেজ অলরেডি অ্যাকুরেট আছে, এবং পাওয়ার কির ওয়েজে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পেয়েছি। ভোল্টেজটা আমাদের খুব একটা স্টেবল হচ্ছিল না। এখন আমাদের পাওয়ার আইসিকেই দুর্বল মনে হচ্ছে, যার কারণে আমরা পাওয়ার আইসিতে একটু রিশোল্ডারিং করে দেখব। আর রিশোল্ডারিংয়ের বিষয়টা বলে, রিশোল্ডারিংটা কিন্তু কোম্পানিই সাজেস্ট করে সাধারণত। একটা আইসি কোম্পানি, একটা হচ্ছে ফোন কোম্পানি সবসময় নিজস্ব তাদের ওয়েবসাইটে অথবা তাদের সলিউশন সাইটগুলোতে আমাদের এই আইসিগুলোকে রিশোল্ডারিংয়ের ব্যাপারে সাজেস্ট করে, এবং যে কোনো আইসি চেঞ্জের আগেই কিন্তু আমাদের রিশোল্ডারিং করাটা উচিত এবং করে নেওয়াটাই ভালো। অনেক ক্ষেত্রে আইসির ভিতরে যেসব কম্পোনেন্টগুলো আছে সেগুলো অনেক সময় অকার্যকর হয়। আমরা এই রিশোল্ডারিংয়ের কারণে আমাদের আইসির ভিতরে কি থাকে সে বিষয়গুলো আমরা অনেকেই জানি। তো রিশোল্ডারিংয়ের কারণে এইসব বিষয়গুলো আমাদের জন্য অনেক সময় দেখা যায় যে রিপেয়ারগুলো সহজ হবে, আইসি পরিবর্তন না করেই আমরা সমাধানগুলো পাবো অনেক ক্ষেত্রেই। তো J26 সাধারণত এভাবে অনেক ফোন রিপেয়ার হয়। তো রিপেয়ার কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, একটা ফোন রিশোল্ডারিং করলে কেন ঠিক হয়, সমস্যাটা কোথায় থেকে, অনেক ক্ষেত্রে না হলে কেন হলো না, এই বিষয়গুলো জানার জন্য আমাদের বেসিকগুলোকেই খুব বেশি জানা প্রয়োজন রয়েছে।
যেহেতু আমাদের রিসোল্ডারিং হয়ে গেছে, আমরা এখন এখানে ডিসপ্লে কানেক্ট করে তারপরে চেক করব আমাদের ফোনটি অন হচ্ছে কি না। ডিসপ্লে কানেক্টারে কিছু পেস্ট ছিল, সেগুলো আমাদেরকে মুছে নিতে হলো। এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু ডিসপ্লেতে যেহেতু হাই ভোল্টেজ হয় শর্টিং ইস্যু আসতে পারে, যার কারণে এগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ফোনটি অন হয়েছে এবং এই ফোনটি চলবে ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রেই এই ফোনগুলো রান হওয়ার পরে 2-1 দিন ব্যবহারের পরে যদি আবারও ডিস্টার্ব হয় সেক্ষেত্রে এই ফোনগুলোকে আমরা পরবর্তীতে আইসি চেঞ্জ করে ফেলবো। কারণ হচ্ছে আইসির সাধারণ সক্ষমতা যেটা, সেটা যখন নষ্ট হয়, দুর্বল হয়, তখন কিন্তু রিসোল্ডারিং করে খুব বেশি লাস্টিং করে না। সেক্ষেত্রে আমাদেরকে আইসি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।